আমরা কারো প্রতি পক্ষপাতদুষ্ট নই, আমরা সঠিক কাজটাই করার চেষ্টা করছি। নারীরা চায় যে সরাসরি নির্বাচন, আমরাও চাই সরাসরি নির্বাচন। অধিকাংশ দলই সরাসরি নির্বাচন চায়, কিন্তু বিএনপি এবং কিছু দল চায় যে বর্তমানে যে পদ্ধতি আছে ওটাই অব্যাহত থাকুক। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ তারা তো চেষ্টা করছে পরিস্থিতি উত্তপ্ত করতে এবং তারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করতে পারে। তো এই পরিস্থিতিতে সামাল দেওয়ার অবস্থা কি সরকার এবং রাজনৈতিক দলগুলোর আছে? আমি আশা করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি হবে। এ ব্যাপারে যে সিদ্ধান্তই সরকার নেয় সেই সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাই টিভির নতুন বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো আসন্ন নির্বাচন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রচেষ্টা সেসব নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে আছেন সুজন সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার। জনাব বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আপনারা যে জাতীয় ঐক্যমত্য কমিশন এই দীর্ঘদিন ধরে কাজ করছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে, তো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের অর্জন কি আসলে? ঐক্যমত্য কমিশনের ব্যাপক অর্জন আছে। আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দল রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে মাসের পর মাস কতগুলো পরিবর্তনের ব্যাপারে, কতগুলো সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করেছে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে এবং ৮০টার মতো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এটা বাংলাদেশের ইতিহাসে অনন্য, কোনোদিন ঘটে নাই। আমাদের তো আমরা ছায়াও মারাই না, আমাদের রাজনৈতিক সংস্কৃতি তাই। আমরা একে অপরকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে আমরা যুক্ত ছিলাম বহু বহু দিন থেকেই। তো এটা যে এই যারা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, তাদেরকে একত্রিত করে এই আমাদের যে পুঞ্জীভূত জঞ্জাল, আমাদের যে সংবিধানের যে সকল সমস্যা, অসঙ্গতি, আমাদের আইন-কানুনে যেগুলো সীমাবদ্ধতা, যেগুলো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করার ব্যাপারে, আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে বিরাট প্রতিবন্ধকতা, সুশাসন কায়েম করার ব্যাপারে পর্বত প্রমাণ বাধা সৃষ্টি করে। তো এইসব বিষয়ে আমরা আলাপ আলোচনা করে ৮০টার বেশি বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। এটা আমি বলবো যে এটা ইতিহাস সৃষ্টিকারী একটা ঘটনা। আমাদের যে মূল দায়িত্ব ছিল এই মৌলিক কতগুলো বিষয়ে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য এবং গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর জন্য কতগুলো বিষয়ে আমরা ঐক্যমত্য সৃষ্টি করা, সেটা আমরা মোটামুটি সে ব্যাপারে আমরা সফল হয়েছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, দ্বিমত আছে, কিন্তু এখন যেটা এসে দাঁড়িয়েছে যে এই সমস্যাটা এখন আমাদের যেই চ্যালেঞ্জটা আমাদের সামনে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, এটা কখন বাস্তবায়িত হবে। কিছু দল মনে করে যে এটা পরবর্তী সংসদ এটা বাস্তবায়ন করবে, আর কিছু দল সঙ্গত কারণেই, আমাদের অতীত ইতিহাস ভালো নয়, কিছু দল মনে করে এই সরকারের আমলে এগুলো বাস্তবায়িত হওয়া দরকার, কিংবা বাস্তবায়নের একটা সুস্পষ্ট এই যে অঙ্গীকার, বাধ্যবাধকতা সৃষ্টি হওয়া দরকার। তো ওটাতেই এখন আমরা আটকে আছি। তো আমি আশা করি যে আমরা আগামী এই মাসের মধ্যেই আমি আশা করি যে আগামী সপ্তাহ ২ সপ্তাহের মধ্যে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। আমরা একটা জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো এবং এরপরে এটা কিভাবে এটা বাস্তবায়িত হবে কিংবা কিভাবে সাংবিধানিক বাধ্যবাধকতা সৃষ্টি করা হবে, সে ব্যাপারে একটা পথরেখা রচিত হবে। এ ব্যাপারে আমি আশাবাদী। জাতীয় ঐক্যমত্য কমিশন সম্পর্কে এনসিপির এক নেতা দেখলাম বলছে যে তিনি এটা সালাউদ্দিন কমিশন, অর্থাৎ এই কমিশন বিএনপির পক্ষে কাজ করছে। ওদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতের এজেন্ডা এবং জামাতের সমমনাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তো এই বিতর্কের মুখে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভূমিকা আসলে কতটা গ্রহণযোগ্য? আমরা এক দল বলছে, আমরা অন্য দলের এই যে তাদের
পক্ষ তাদের প্রতি পক্ষপাত দুষ্টতা প্রদর্শন করছে, আরেক দল বলছে অন্যদের প্রতি পক্ষপাত দুষ্টতা প্রদর্শন করছি। আমরা কারোর প্রতি পক্ষপাত দুষ্ট নই। এবং এই যে অভিযোগ, এই অভিযোগই নিশ্চিত করে যে আমরা কারো পক্ষে নেই। আমরা যে যার মতো করে মনে করুক না কেন, যাই মনে করুক না কেন, আমরা সঠিক পথেই আছি। আমরা এটা সবাইকে মিলে কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করছি, যাতে আমাদের যেই আমাদের স্বৈরাচারী ব্যবস্থা আমাদের উপর জেঁকে বসেছে, যেই আমাদের উপর যে কতগুলো যে মানুষের অধিকার হরণের যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং পদ্ধতি সৃষ্টি হয়েছে, এগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ব্যাপারে আমরা নিবিষ্ট হয়েছি কতগুলো সংস্কারের মাধ্যমে। এটা আবারও প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। আমরা এই যে কারো প্রতি পক্ষপাত দুষ্ট নই, আমরা সঠিক কাজটাই করার চেষ্টা করছি। উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনটা হবে এটা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ আছে। বিএনপির যিনি সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাজ করছেন, তিনি আমাকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে উচ্চপক্ষ তারা চাচ্ছেন এখন যেভাবে নারী আসনগুলোতে নির্বাচন হয় সেই পদ্ধতিতে তারা চাচ্ছে, কিন্তু অন্য সব আপনারা বলছেন যে এটা পিয়ার পদ্ধতিতে হওয়ার কথা। তো এটাকে আসলে সম্ভব কিনা? পিয়ার পদ্ধতির ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিক আছে। একটা পিয়ার পদ্ধতি আর একটা আসন ভিত্তিক পদ্ধতি। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্টটা আমরা দাখিল করেছি তাতে আমরা সুস্পষ্ট দেখিয়েছি যে কোনোটাই একবারে ত্রুটিমুক্ত নয়। দুটোরই ত্রুটি আছে, দুটোরই ইতিবাচক দিক আছে। তো এই জন্য আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষটা যেটা ২ কক্ষ বিশিষ্ট সংসদ হবে, নিম্নকক্ষটা হবে আসন ভিত্তিক, যে এখন যেভাবে আছে সেভাবে প্রচলিত পদ্ধতিতে। আর উচ্চকক্ষ হবে না সেটা ওই সংখ্যানুপাতিক। আমরা ১০০ আসনের কথা প্রস্তাব করেছি। আর আমাদের সংবিধান সংশোধন যে কমিশন প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যেটা হয়েছে, এবং তারাও মানে আমাদের ওই যে আমাদের কথা শুনে নয় কিংবা আমাদের সুপারিশের ভিত্তিতে নয়, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারাও সুপারিশ করেছে যে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। তো আমরা দুটো কমিশনেই স্বাধীনভাবে আমরা প্রস্তাব করেছি যে ২ পদ্ধতিতে হবে, উচ্চকক্ষ সংখ্যানুপাতিক আর নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক। এবং এই দলগুলোর মধ্যে কিন্তু মতপার্থক্য আছে। কোনো দল ২ কক্ষেই কিন্তু সংখ্যানুপাতিক চায়, আবার কোনো পক্ষ কোনো দল কোনোটাতে সংখ্যানুপাতিক চায় না, আবার কোনো দল শুধু উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চায় আর নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে আসন ভিত্তিক সেটাই অব্যাহত থাকুক এটা চায়। তো এই দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু আমরা মনে করি আমরা কমিশনের পক্ষ থেকে আমরা মনে করি উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হওয়া উচিত আর নিম্নকক্ষে আসন ভিত্তিক পদ্ধতি হওয়া উচিত। আপনি বলছিলেন যে প্রায় ৮০টা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, কিন্তু আমরা দেখছি যে প্রধান কিছু বিষয়ে বিরোধ চরম, যা এর মধ্যে আরপিও মানে কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নিয়ে বিরোধ আছে। বিশেষ করে আপনারা সুপারিশ করেছেন উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতি, কিন্তু বিএনপি তো এই ধারণার সাথে একমত। আমরা আমাদের অবস্থানে আমরা অনড় যে উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত। তারা একমত হয়েছে, কিন্তু তার দ্বিমত করে একমত হয়েছে। অর্থাৎ তারা ১০০ আসন নিয়ে উচ্চকক্ষ করার পক্ষে, কিন্তু তারা এটা পিয়ার পদ্ধতিতে করার বিপক্ষে। এবং তারা যেটা বলেছে যে বর্তমানে নারী আসন যে ওটা হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে না, ওটা হবে আসন ভিত্তিক, আসনের অনুপাতে। যে নিম্নকক্ষে যত আসন পাবে তার অনুপাতে উচ্চকক্ষে তাদের উচ্চকক্ষের ১০০ আসন বিতরণ করা হবে। তো এটা হলে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই ওই যে রেপ্লিকা, ওই যে একটা এই যে নিম্নকক্ষের একটা ছোট সংস্করণ, এবং এটা কোনো রকম ইতিবাচক পরিবর্তন আনবে না, এটা কোনো সুফল আমরা পাবো না। আর নিম্নকক্ষে এখন যে নারীদের সাধারণ আসন, নারীদের সংরক্ষিত আসন আছে, নারীদের যে সংরক্ষিত আসন আছে, এটা তো সম্পূর্ণ অলংকারী, অগ্রহণযোগ্য।
এবং নারী সমাজ শুধু নারী নয়, আমরাও যারা এই যে নারীদের অধিকারে বিশ্বাস করি, সম অধিকারে বিশ্বাস করি, আমরা মনে করি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি নয় বর্তমানে যেটা আছে। এটার বিলুপ্ত হওয়া দরকার এবং নারীদের জন্য সরাসরি নারীদের জন্য মোটামুটি আমাদের মধ্যে ঐক্যমত্য আছে এবং সবার মধ্যে একটা নীতিগতভাবে ঐক্যমত্য আছে। নারীদের জন্য ১০০ আসন, এখন ৫০ আসন থেকে বাড়িয়ে ১০০ আসন করা দরকার। এটা সংরক্ষিত থাকা দরকার। কিন্তু কি পদ্ধতিতে হবে সে ব্যাপারে দ্বিমত আছে। তো এই নারীরা চায় যে সরাসরি নির্বাচন, আমরাও চাই সরাসরি নির্বাচন। অধিকাংশ দলই সরাসরি নির্বাচন চায়, কিন্তু বিএনপি এবং কিছু দল চায় যে বর্তমানে যে পদ্ধতি আছে ওটাই অব্যাহত থাকুক। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা দেখছি যে আওয়ামী লীগ যারা নির্বাচন করতে পারবে না, করার কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা তো চেষ্টা করছে পরিস্থিতি উত্তপ্ত করতে এবং তারা নির্বাচন বন্ধ করার চেষ্টা করতে পারে। তো এই পরিস্থিতিতে সামাল দেওয়ার অবস্থা কি সরকার এবং রাজনৈতিক দলগুলোর আছে? এটা বহুলাংশে নির্ভর করবে যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, তারা যদি ঐক্যবদ্ধ হয় এবং তারা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু স্বৈরাচারকে বিতাড়িত করেছে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা যদি ঐক্যবদ্ধ থাকে এবং একই সাথে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যে তারা যদি সক্রিয় থাকে, তারা যদি এই যে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, হ্যাঁ, এই যে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভিন্নভাবে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সহিংসতা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। তবুও আমি আশাবাদী হইতে চাই যে আমরা সবাই যদি রাজনৈতিক ঐক্য যদি থাকে তাহলে কিন্তু আমরা এটা প্রতিহত করতে পারবো সহজে। আর একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্রিয় এবং তারা যদি এই যে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে আমরা পারবো। তো আমি আশাবাদী হতে চাই, কারণ বহু প্রাণের বিনিময়ে এই আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। তো আমরা এই যারা আমাদের বীর সেনানীরা যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, তাদের আত্মত্যাগকে আমরা বিদায় দিতে পারি না। তো আমি বিশ্বাস করতে চাই যে আমরা এই সকল যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এগুলো আমরা প্রতিহত করতে পারবো। কারণ আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি না করতে পারি তাহলে আমরা সবাই মাশুল দেবো, সব রাজনৈতিক দলগুলো মাশুল দেবে, আমাদের জাতি হিসেবে আমরা এর মূল্য দেব, চরম মূল্য দেব। তো আমি আশা করতে চাই যে তারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। আর একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ যে এই ১৫ বা ১৫.৫ বছর ক্ষমতায় ছিল তার প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি। কিন্তু আমরা দেখছি যে ১৪ দলের শরিক ইনু, মিনন, জাসদ এবং ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতাদেরকে আটক করা হয়েছে, তাদের বিচার হচ্ছে। কিন্তু জাতীয় পার্টির কোনো নেতা এখন পর্যন্ত আটক হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম শুরু হয় নাই, তাদের কার্যক্রমও চলছে। তো এই জাতীয় পার্টির ব্যাপারে এই পক্ষপাতিত্ব কেন? কিছু কিছু দল তো এই দাবি করছে তাদেরকে নিষিদ্ধ করার, আবার কিছু কিছু দল বিরোধিতা করছে। এখন সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। সরকারকে, যেমন আওয়ামী লীগের তারা কার্যক্রম নিষিদ্ধ করেছে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনটা সঠিক সিদ্ধান্ত হবে। এবং সরকার যে সিদ্ধান্ত নেয়, নির্বাচন কমিশন সেই সেই অনুযায়ী তাদের সিদ্ধান্ত হবে। তো সরকারকেই এ ব্যাপারে ভূমিকা। কেন তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে? আই ডোন্ট নো, আই ডোন্ট নো। আমার কাছে সব তথ্য নেই এবং সরকারের কাছে তথ্য আছে এবং আমি আশা করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি হবে এ ব্যাপারে। যে সিদ্ধান্তই সরকার নেয় সেই সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হবে। আপনি আগে ডাকসু এবং জাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলেছিলেন। তো এই ডাকসু এবং জাকসু নির্বাচন অনেকেই বলছেন যে এই নির্বাচন দেশের রাজনৈতিক সমীকরণে একটা উল্লেখযোগ্য বদল এনেছে, চিন্তায় বদল এনেছে। আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, ডাকসু আর জাকসু নির্বাচন অবশ্যই অনেকের কাছে যে ফলাফল সৃষ্টি হয়েছে অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। এরা তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসছে। তো এটার একটা তাৎপর্য আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এই যে ডাকসু এবং জাকসুতে যেই ঘটা করে যে নির্বাচন হচ্ছে এবং এটা একটা জাতীয় নির্বাচনের মহড়ার মতো হয়ে যাচ্ছে, এগুলোর অবসান হওয়া দরকার এবং এটা ইতিবাচক নয়।
আমি এবং এটা এই লেজুর ভিত্তির যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তির শিক্ষক রাজনীতি তারই প্রতিফলন। এটারই আমরা নাটক দেখলাম জাকসু নির্বাচনে। তো এটার অবসান হওয়া দরকার। আমরা ছাত্রদেরকে ছাত্র থাকতে দেওয়া উচিত। আমরা শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দেওয়া উচিত। ছাত্রদের দায়িত্ব হইলো জ্ঞান অর্জন করা। শিক্ষকদের দায়িত্ব হলো জ্ঞান বিতরণ করা এবং জ্ঞান সৃষ্টি করা তাদের গবেষণার মাধ্যমে। আর রাজনীতিবিদের দায়িত্ব হলো রাজনীতি করা। আমরা এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি, তার মানে আমরা তাদেরকে রাজনীতিতে ওই যে যুক্ত করে ফেলছি। রাজনীতি না তো, এটা ছাত্র রাজনীতি, এটা দলীয় রাজনীতি, দলীয় স্বার্থে তারা কাজ করছে এবং বস্তুতে তারা লাঠিয়ার হিসেবে কাজ করছে। তো রাজনৈতিক দলের আমরা অতীতে দেখেছি রাজনৈতিক দলের লাঠিয়ার হিসেবে কাজ করেছে, সব অপকর্ম তারা করেছে রাজনৈতিক দলের এই যে ছত্রছায়া। তো এটার অবসান হওয়া দরকার। আমরা আমি ছাত্র রাজনীতি করেছি। আমি ৬৯ গণ আন্দোলনের সময়ে আমি তদানীন্তন ইকবাল হল, এখনকার জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ছিলাম। তো ৬৯ গণ আন্দোলন আমাদের হাত দিয়ে হয়েছে। আমার সামান্য একটু ভূমিকা ছিল। তখন তো এটা আমাদের কল্পনার অতীত ছিল। শিক্ষকরা এই ধরনের দলবাজি করবে, ছাত্ররা এরকম লেজুর ভিত্তি করবে, এটা কল্পনা অতীত ছিল। তো আমার মনে হয় এই যে এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা খুব করুণ অবস্থা এবং একই সাথে শিক্ষাঙ্গনমূলক বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি আমরা সন্ত্রাসের আখড়া পরিণত করেছি। এই যে আমরা আর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি তাদের লেখাপড়ার মানের জন্য এই যে বিদ্যাপীঠ হিসেবে আমরা সারা পৃথিবীতে আমাদের সুনাম না, আমাদের দুর্নাম হলো আমরা সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছি। আমরা ওই যে গণরুম এইসবের জন্য পরিচিত হয়ে গেছি। তো এটা কলঙ্কজনক এবং বিশ্ব যখন এগিয়ে চলছে যে জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির দিক থেকে, আর আমরা এই নিয়েই দ্বন্দ্ব কলহ, এদেরকে আমাদের লেজুর তৈরি করে আমরা দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়েছি। তো এর অবসান হওয়া দরকার। আমি আমি আগে ছাত্র রাজনীতি করেছি এবং আমি শিক্ষক ছিলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাইরে শিক্ষক ছিলাম এবং আমি একজন অভিভাবক। যদিও আমার ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। তো আমি বলবো আমাদের রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে দোহাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ছাত্রদেরকে ছাত্র থাকতে দেন, শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দেন। রাজনীতি আপনারা করেন, আপনারাই দেশ পরিচালনা করবেন, আপনারাই আপনারাই সিদ্ধান্ত নেবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ছাত্রদেরকে তাদের কাজ করতে দেন। আমাদের যেমন এইসবের জন্য আমাদের দেশে একটা কোনো বিশ্বমানের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। যেমন এই ভারতের আইআইটির মতো একটা কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নাই। এই ভারতের এই আইআইটি থেকে যখন তারা আইআইটির যারা লেখাপড়া করেছে তারা এখন বিশ্বের সব গুরুত্বপূর্ণ আইটি কোম্পানিগুলো পরিচালনা করছে। আর আমরা কি করছি? আমরা এখানে এই মারামারি করছি, হানাহানি করছি। তো আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে, শিক্ষকদেরকে রাজনীতিমুক্ত করার ব্যাপারে তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। শুধু তাই নয়, এটা কিন্তু যা হচ্ছে এটা বেআইনি। আমাদের আরপিওতে, আমাদের গণপ্রজাতন্ত্র আদেশের ৯০ ধারায় রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্ত, এই শর্তের একটা হলো রাজনৈতিক দলে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না। এবং এটা ২০০৮-এর নির্বাচনের আগে এটা কিন্তু সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছিল। তার উদ্দেশ্য ছিল যে অঙ্গ সহযোগী সংগঠন বিলুপ্ত করা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক দলগুলো যা করেছে, ওই তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে বিধান, এই যে অঙ্গ সহযোগী সংগঠনের বিধান বাদ দিয়েছে। কিন্তু এগুলোকে ভাতৃপ্রতিম সংগঠন বলে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। তো এখন যা করছে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, আরপিওর সুস্পষ্ট লঙ্ঘন, এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। একই সাথে আমাদের বিদেশি শাখা, এটাও কিন্তু বেআইনি। রাজনৈতিক দলগুলো যে বিদেশি শাখার মাধ্যমে আমাদের দুর্নাম সৃষ্টি করছে সারা পৃথিবীতে। পৃথিবীর কোনো দেশের এইরকম লোকজন, মানে তাদের প্রবাসীরা এইরকম শুধু রাজনীতি করতে পারে তারা, কিন্তু যেরকম অপকর্ম করে, ওই যে অপকর্ম করে দেশের ব্যাপক দুর্নাম হয়। তো এটাও কিন্তু বেআইনি। আমাদের রাজনৈতিক দলগুলোর এগুলোর স্বপ্রণোদিত হয়ে এই ব্যবস্থা নেওয়া দরকার এবং তারা সবাই মিলে এটা ওই যে একপথ
হওয়া দরকার এ ব্যাপারে এবং একই সাথে তারা আমাদের নির্বাচন কমিশনও এই আইনটা সঠিকভাবে প্রয়োগের জন্য তাদের উদ্যোগী ভূমিকা নেওয়া দরকার। এই এখনকার যে লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি আছে এটার অবসান হওয়া দরকার। ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার, আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার কোনো বিশিষ্টজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাই টিভির সঙ্গেই থাকবেন আশা করছি।